21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের আশা নিয়ে দিন কাটছে নানাবিধ আশঙ্কা আর সমীকরণ মেলানোর চেষ্টায়। পাশাপাশি রাষ্ট্র সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়েই আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েক শশী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আর শিরোনাম রেখেছি নির্বাচনমুখী রাজনীতি ও সমাজ বাস্তবতা। দুজন অতিথি আছেন আজকের আমাদের এই আলোচনার টেবিলে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও আমন্ত্রণ এবং কৃতজ্ঞতা জানবেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রথমে আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই মামলার 49 আসামিকে খালাস দিয়ে হাইকোর্টে দেওয়া রায়টি বহাল রাখেন আপিল বিভাগ। এবার তো তাহলে তারেক রহমানের দেশে ফেরার পথ অনেকটাই সুগম হলো। কবে আসতে পারেন, কোনো ধারণা আছে কি? আজকে তো কেবল হাইকোর্টের আপিলের ডিভিশনের মামলা রায় হলো, তাই না? তো কয়েক ঘন্টা আগেই রায়টা দিল। এই মাত্র সামান্য কয়েক ঘন্টার মধ্যে কবে আসতে পারেন এটার জন্য টিকিট বুকিং লাগে, মনস্থির লাগে, অনেক কিছু লাগে না? না, নিশ্চয় অনেক আগে থেকে চিন্তা ভাবনা চলছে নাকি? কিছু আগে থেকে তো সুটকেস প্যাক করা যায় না, টিকিটও কাটা যায় না, এটা ফ্লাইটের ব্যাপার থাকে। তো সুতরাং আমার মনে হয় টুডে ইজ নট দ্য রাইট ডে টু আস্ক দিস কোশ্চেন। মানে আমরা কি তাহলে ধরে নিতে পারি যে এই রায়ের পর অন্তত সুটকেস প্যাক শুরু হয়ে গেছে? ওয়েল, আপনি নিশ্চয়ই চিন্তা করতে পারেন, তিনি রাজনীতি করেন, তিনি নিঃসন্দেহে দেশে প্রত্যাবর্তনের কথা ভাববেন। তিনি পার্টির ভার্চুয়ালি তিনি তো পার্টির প্রধান, তার পার্টির ইলেকশন ক্যাম্পেইনটা তাকেই ইনিশিয়েট করতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে না? এবং সামনে নির্বাচন আসছে। নিঃসন্দেহে তার শারীরিক উপস্থিতি পার্টিকে যেইভাবে প্রভাবিত করবে সেটা তো নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি আমরা কেউই কিন্তু পার্টির শৃঙ্খলার বাইরে না। পার্টির সিদ্ধান্ত আমাদের সবাইকে মানতে, ইনক্লুডিং পার্টির চেয়ারম্যানকেও মানতে হয়, তিনিও সেটা মেনে চলেন। দেশে তো এক ধরনের একটা অস্থিরতা আছে। একটা স্বৈরাচার ক্ষমতায় থাকুক আর না থাকুক, একটা তো পলাতক লিপ্ত, তার তো একটা এক্সিস্টেন্স আছে। মাঝে মধ্যেই তো আপনার তেলাপোকার মতো, অন্ধকারের প্রাণীর মতো উকিঝুঁকি মারে তো, তাই না? চোর ডাকাতগুলো, লুণ্ঠনকারীরা দেশ ছেড়েছে তাদের সম্পদ পাহারা দেওয়ার জন্য, সম্পদ সুরক্ষা করার জন্য তো পালিয়ে গেছে। কিন্তু এই যে হারানো মসনদ, এই যে খাই যে ব্যাপারটা, এই যে একটা অবাধ লুটপাট তন্ত্রে যে একটা আরামের মধ্যে ছিল, সেটা তো হারিয়েছে। তো সেটা তো আবার ফেরত পাওয়ার একটা উদগ্র বাসনা, কামনা তো থাকার কথা। এই জন্য মাঝে মধ্যে দেখবেন ইউটিউবে অনেক কথাবার্তা থাকে, বট বাহিনী নানান কথাবার্তা ফেসবুক ওয়ালগুলোতে কমেন্টসে লেখে, নানাভাবে লেখে। তো এটা তো তাদের একেবারেই একটা দুঃস্বপ্নের বিষয়। কিন্তু তারা দেশে আরেকটু অনুকূল পরিবেশের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তারা যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে নির্বাচন বানচাল করার মতো একটা শক্তি পায়তারা তো আছে। এটা তো অস্বীকার করা যাবে না। প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত আওয়ামী লীগ আমলের রিক্রুটেড এলিমেন্টসগুলো স্টিল দে আর ওয়ার্কিং। যদিও 81 জন পুলিশ অফিসার ইতিমধ্যে পালিয়েছে, আই এম টকিং অ্যাবাউট ভাতের হোটেলে হারুন সহ, তাই না? প্রায় 1 বছর পর এখনো প্রশাসনে আসলে কতটুকু আওয়ামী লীগের 15 এক একটা বিসিএস ক্যাডারে এদেরকে আইডেন্টিফাই করাটা আসলে এতটা কষ্টসাধ্য ছিল কিনা, আমি সেই আলোচনাতেও আপনার কাছে আবারও ফিরবো। আসাদুজ্জামান রিপন, আমি ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছে আসতে চাই। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায়, সেই প্রসঙ্গেই 24 জন মারা গেছেন, শতাধিক আহত হয়েছিলেন। হাইকোর্ট তার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলেছিল যে 21 আগস্ট হত্যাকাণ্ডের সঠিক ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। এই অংশটি বাদ দিয়ে আজকে আপিল বিভাগ রায় দিল। কেন এই অংশ বাদ দেওয়া হলো, নিশ্চয়ই পূর্ণাঙ্গ রায় পেলে আমরা জানবো। আপনার মতামত জানতে চাই। আর 21 আগস্ট গ্রেনেড হামলা, এই মামলার বা এই ঘটনার অধ্যায় কি তাহলে বাংলাদেশের রাজনীতিতে আপাতত শেষ?
দেখেন আমাকে শেখের গ্রেনেড হামলা যখন হয় তখন আমি সাংবাদিক ছিলাম, আমি নিজেও কভার করেছি এটা। সো তখন ডিসি ওয়েস্ট ছিল, ডিসি ওয়েস্ট যা হোক, আমি এবং ডিসি ওয়েস্ট পুলিশের একসাথে ওখানে স্পটে যাই। সো আপনার বাংলাদেশের রাজনীতিতে এই যে মানে সহিংসতা, এটার তার আগে কিন্তু আপনি দেখবেন 90-এর আন্দোলনের পর থেকে শেখ হাসিনা খালেদা জিয়া একই সাথে অনেক জায়গায় আমরা দেখেছি যে অবিশ্বাসের রাজনীতি এবং সহিংসতার রাজনীতি যেটা, সেটা 21শে আগস্টের গ্রেনেড হামলা বড় দায়ী। তারপরে দেখবেন যে আপনি 28শে অক্টোবরের মতো ঘটনা ঘটেছিল। তো এইটার এক ধরনের, এটা তো একটা পলিটিক্যাল, সবাই যেহেতু এটা তার পলিটিক্যাল কিলিং চেষ্টা বা কিলিং হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। সো এইটার তদন্তটা আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে, বিএনপি আমলে ফার্স্ট টাইম প্রশ্নবিদ্ধ হয়েছে জজ মিয়ার মতো, এগুলো অস্বীকার করা যাবে না। সো কিন্তু যেহেতু হাইকোর্ট বলেছিল যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, ডেফিনেটলি এটা হওয়া উচিত ছিল। হয়তো আপনি যেটা বলেছেন যে পূর্ণাঙ্গ রায় আসলে কোন পার্সপেক্টিভে আদালত বলেছে, এখন তো এটা পাবলিক ডকুমেন্ট হয়ে গেছে, যেটা রায় দিয়ে দিচ্ছে, এটা তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে না, ফলে আমরা আলোচনায় করতেই পারি। সো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই তাহলে ঘটনাটা তো ঘটেছে, তাই না? মানে কেউ না কেউ তো আরজেস গ্রেনেড ছুঁড়েছিল নাকি? ছুঁড়েছিল, আরজেস গ্রেনেড ছুঁড়েছে। আপনি দেখবেন 22শে আগস্টে কয়েকটা পত্রিকা স্টোরি এসছে, ওখানে গুলিও হয়েছে, হ্যাঁ। এবং আমি নিজেও স্পটে গ্রেনেড পড়তে দেখেছি। শুধু ওখানে না, কারাগারে এক সময় গ্রেনেড পাওয়া গেছে, তারপরে বঙ্গবাজার মার্কেটে গ্রেনেড পাওয়া গেছে। সো আপনার আইবির রহমান তো মারা গিয়েছেন, তাই না? 24 জন মারা গিয়েছেন। সো ফলে এইটার সুষ্ঠু তদন্তটা বাংলাদেশের রাজনীতির, আমরা কথায় কথায় বলি দোষ দিই, বাইরের শক্তির দোষ, এই একদল বলে, কেউ বলে যে পাকিস্তান জড়িত, কেউ বলে ভারত জড়িত, কেউ বলে আমেরিকা জড়িত, কত কিছু বলে। তো আদৌ কে কে জড়িত, বিশেষ করে এর আগেও যতগুলো পলিটিক্যাল মার্ডার হয়েছে এই ধরনের, ইনক্লুডিং প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইনক্লুডিং বঙ্গবন্ধু, সবারই একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছিল বাংলাদেশের। তাহলে ভবিষ্যতে ওই চক্রগুলা যদি সত্যিই তারা জড়িত থাকে, তারা ভবিষ্যতে পাড়া দেওয়ার আগে তিনবার ভাবতো। আপনি অন্তত এখনই 21 আগস্ট গ্রেনেড হামলার এই ঘটনার জবানিকা টানছেন না? আমার মনে হয় না, এটা আমার মনে হয় না। বাংলাদেশে পলিটিক্যাল কিলিংগুলা টুডে আর টুমোরো সবগুলোরই কোনো না কোনো দিন আসলে সুষ্ঠু বিচার হতেই হবে। না হলে বাংলাদেশের এই যে অহিংসা, মানে হিংসার রাজনীতি, এই যে অবিশ্বাসের রাজনীতি, এটাতে আপনি লাগাম টানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসতে চাই। গতকাল একটা সেমিনারে আপনি বলেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আরো একটা সরকার দেখা যেতে পারে। একটু বিশ্লেষণ জানতে চাই, কেন আপনার এমন ধারণা হচ্ছে? না, এটা আমার ধারণা না, আমি তো যা বলেছি আপনারা তা বলছেন না, এটা হচ্ছে মূল সমস্যাটা। ওই আজকাল তো একটা ভিউ রোগ আছে, মিডিয়াতে ভিউ রোগ আছে, এটা একটা ভীষণ, একেবারেই টিকটক বাহিনী থেকে শুরু করে মূলধারার মিডিয়াগুলো এখন এই ভিউ রোগে আক্রান্ত। এই ট্রিটমেন্ট যে কীভাবে হবে আমার জানা নাই। তো যাই হোক, আমি আগে ওনার কথাটার কিছুটা উত্তর দিই। বাংলাদেশে এই যে হত্যার কাণ্ডের যে ব্যাপারটা উনি সাংবাদিকতা করেছেন, আমি 1981 সালে পত্রিকার সম্পাদক হয়েছি। কত বছর হলো? এর মধ্যে আমি এর মধ্যে বহুবার আমার পত্রিকা, 44 বছর আমি বহুবার আমার মানে পত্রিকা নিষিদ্ধ হয়েছে, বহুবার আমি হাইকোর্ট থেকে ছুটিয়েছি, মানে রিট্রিট করে, আবার এরপরে আর মানে হাল ছেড়েও দিয়েছি। সুতরাং প্রতিঘাতের মধ্য দিয়ে আমার ছাত্র জীবনে আমার সাংবাদিকতা, এবং এর বাইরে আমার কোনো ঠিকাদারি বা অন্য কোনো পেশা নেই, এটি আমার জীবন জীবিকার বিষয়। যাই হোক, এখনও তাই করি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি রাজনীতি হত্যাকাণ্ডের কথা বলি, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড যদি প্রথম ধরি, সেটাকে আমরা আজকে এত বছর 75 সালে পরে এই হত্যাকাণ্ডর কারণ, একসময় আওয়ামী লীগ বলতো শেখ মুজিব হত্যাকাণ্ড জন্য দায়ী, প্রকাশ্যে তো পাবলিকলি তারা বলতেন, তাদের নেতারা বলতেন না যে তারপরে কি সিআইয়ের কথা বলতো আর মুগ্ধ উচ্চারণ করতো ক্ষমতা থাকাকালে, আজ আর বলে না। একসময় তো রীতিমতো মানে শেখ মুজিবের কথা বলতো যে উনি সমাজতন্ত্রের দিকে যাচ্ছিলেন, সিআই তাকে হত্যা করে ফেলেছে। এবং প্যাট্রিস লুমুম্বা থেকে শুরু করে আমরা মানে বহু বরেণ্য মানে বামপন্থী নেতাদের, পৃথিবীর তাদের কথা শুনতাম, কঙ্গোর নেতাদের, তাই না? আচ্ছা, বাট ইট ওয়াজ বারিড, মানে এটা ওভারল্যাপড, এটা নিয়ে আর কোনো আলোচনা নাই। জিয়াউর রহমান হত্যাকাণ্ডগুলো খুব ছোট না,
21শে আগস্টের চেয়ে অনেক বড়, অনেক 21শে আগস্টের চেয়ে মোটি ছোট হত্যাকাণ্ড নয়। সেটা নিষ্পত্তি হয়েছে, সেটা কি মানুষ জেনেছে? জানেনি। আমি মোটা দাগে বড় বড় কয়েকটা কথা বললাম। নিঃসন্দেহে 21শে আগস্টের ঘটনা মর্মন্তুদ হত্যাকাণ্ড, নিঃসন্দেহে। মোটি ছোটখাটো 24 জন মানুষ, তাই না? এমন কি যে সর্বশেষ যে এই যে স্বৈরাচার পতন ঘটলো 2024 সালে, এইখানে যে মারা গেল 134 জন শিশু মারা গেল, 134 জন শিশু মারা গেল। এটা কোনো পলিটিক্যাল ন্যারেটিভ? এটা তো ছবি দিয়ে, পত্রিকার ছবি আসছে গত কয়েকদিন আগে। ডিড ইউ রেজ দ্যাট কোশ্চেন? এটা নিয়ে এই 134 জন শিশু, এরা কি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বা কমিউনিস্ট পার্টি করতো কিনা, হেফাজত করতো কিনা, জামাত ইসলাম করতো কিনা? সেই শিশুদের হত্যাকাণ্ডের প্রশ্ন হবে না? এটার বিচার হওয়ার দরকার না? অবশ্যই সকল আচ্ছা, হত্যাকাণ্ডের বিচার এটা হওয়া একটা উচিত। কমন কথা। সকল দিয়ে আমরা বিষয়টাকে এটাকে সকটে ঢুকাই দিই, সকল বলে। দিজ আর রিয়েলি নুইসেন্স, আই মাস্ট সে। এই যে মতান্তরে 850, মতান্তরে 1400, মতান্তরে 2000, হোয়াট এভার, নাম্বারটা কি 24-এর চেয়ে বড় না 24-এর কয়েক গুণ? কত গুণ? 20 গুণ কমপক্ষে, যেটা অফিসিয়ালি জাতিসংঘের রিপোর্ট বাদিয়ে দিলাম নাকি? 21শে আগস্টের 24 জনের 20 গুণ মারা গেল গত বছরে, মারা হলো খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে। এটা বের করার জন্য তো আপনার এই বিয়ে দরকার নেই, খুব বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। হার স্টেটমেন্ট ইজ এনাফ, হার পার্সোনাল স্টেটমেন্ট ইজ এনাফ। ওই পুলিশের আইজি কি বলছে সেটা না, যেটা ওনার বক্তব্য, যেটা লিক হচ্ছে। উনি তো বহু মজা করে, আরাম করে ইসরায়েল থেকে যন্ত্রপাতি নিয়ে আসছেন, আমাদেরকে ফাঁসাবেন, আটকাবেন, আমরা কোথায় কি বলি, তাই না? তো আমরা অনেক কথাই বলছি, এতে কোনো সন্দেহ নাই। সেটা উনি ওনার ক্যাপাসিটি ছিল সেটা ধরার জন্য। কিন্তু ওনার কথাগুলো তোমারে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, ওনার কথাগুলো রেকর্ড কিন্তু ঠিকই একটার পর এখন একটা বেরোচ্ছে, ঠিক আছে? ওখানে একটা বিচার হচ্ছে, আইসিটিতে বিচার হচ্ছে। তো আমাদের বক্তব্য, আমি অ্যাজ এ সিটিজেন, আমার বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার। আনফর্চুনেটলি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের জন্য রিয়েল যারা রেসপন্সিবল, যদি সিআই হয়, যারা অভিযোগ করেছেন সিআইকে, তারাই সিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উইথড্র করে ফেলেছেন। আমাদের যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আমরা বহুদূর যে এগিয়েছি, সেটাও সত্য না, আগাই নেই নাকি? সাম্প্রত 24, আপনার যে 24 জন হত্যাকাণ্ডের যে 21শে আগস্ট নিয়ে কথা বললেন, যার সন্তান, যার মা, নিঃসন্দেহে তার কাছে তো অনেক আবেগের বিষয়, এটা তো ফেলনা বিষয় না। আমরা এইগুলোকে ওই যে উনি যেটা বললেন যে এগুলো নিষ্পত্তি না হলে বাংলাদেশ হবে না, নিশ্চয়ই না। আমি বলছি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনাটা তো কি করে আনা হবে? এই যে আপনি বলেন, এই যে 2024 সালের এই শিশু হত্যাকারী, এই 24 সালের না রিপন ভাই, শুধুমাত্র তো সংখ্যা না, একজনেরও যদি মৃত্যু হয়, আমি সেই কথা, আমরা একটা সভ্য সুষ্ঠু সমাজে আমরা আশা রাখি যে যথাযথ বিচার হবে এবং সেটা হবে। এগুলো তো আমাদের সব আশার কথা। 21 আগস্টের প্রেক্ষাপট থেকে আমি এটা একটু অন্য প্রসঙ্গে যেতে যাচ্ছিলাম। না, প্রসঙ্গে আপনি যেতে পারবেন না, ওগুলো আনতে গেলে আপনাকে এই কথাগুলো আনতে হবে। ওই 134 জন শিশু হত্যাকারী কথা আনতে হবে না, সেটা তো হচ্ছে, আইসিটিতে বিচার হচ্ছে, আপনারাও পরবর্তীতে ক্ষমতাতে আসলে সেই বিচার প্রক্রিয়া চলবে, আমরা তো সেই আশায় রাখি। আমি বলছি অন্যটা, আমি বলছি যে ওটা তো আপনি এখনো ডিটারমাইন করতে, জজমিয়া বলেন, কজমিয়া বলেন, যাই বলেন, ওটা নিয়ে ধোঁয়াশা বা আছে, তদন্ত হওয়া উচিত, যেটা উনি বলেন। আমিও সিটিজেন হিসেবে মনে করি অবশ্যই হওয়া উচিত, নিঃসন্দেহে হওয়া উচিত। কিন্তু যেটা অলরেডি প্রোভেন, যে এগুলো মারো না কেন, পুলিশ পারে, তোমরা পারো না কেন, সেনাবাহিনীকে বলতেছে, ওই কিলারের কি হবে? সেই কিলারের বিচার প্রক্রিয়া, ওই কিলারের কি হবে? সেটা এখনো বিচার হচ্ছে। আমরা আশা রাখি পরবর্তীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারাও বিচার চালাবেন। আমরা প্রত্যেক অপরাধীকে বিচারের কাঠগড়ায় দেখতে চাই। কিন্তু যেই কিলার অলরেডি আইডেন্টিফাইড, সেটা আগে হবে, সেটা আগে হওয়া দরকার না? যেটা আমি
খুঁজবো এখন সবগুলো একসাথে হবে একসাথে হোক না, সমস্যা নেই। সবগুলি একসাথে হওয়া সম্ভব না। না, করতেই ঠিক হবে। আছে, প্রায়োরিটি বেসিসে আমি যেটা এখন আমি তো কিলার আইডেন্টিফাই করে ফেলছি, জনগণ আইডেন্টিফাই আইডেন্টিফাই আমরা সবাই করেছি। আমরা আমার ওইটা বের করার জন্য আমাকে আরো 34 দেখেন, বছর অপেক্ষা আমি করতে আগেও হবে। টকশোতে বলেছি যে জুলাই হত্যাকাণ্ড বাংলাদেশের একটা রাজনৈতিক ম্যাসাকারের মধ্যে একটা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটার যে সুষ্ঠু এবং নিরপেক্ষ যে রিয়া গোপ, তার বাবা মা কিন্তু পলিটিক্স করে না। এই রিয়া গোপ ছোট্ট বাচ্চারা পলিটিক্স করতো না, কেউ না। কিন্তু আমরা এর বিচারটা পলিটিক্যাল বানাই ফেললাম। কিভাবে? আপনি একটা আইনের প্রিয়াম্বল হচ্ছে মূল, সেই প্রিয়াম্বলে লেখাই আছে এটা এই সময়ের জন্য। কেন আপনি একটা কোর্ট করতে পারতেন না? আপনি একটা নতুন আইসিটি বানাতে পারতেন না? কেউ বাধা দিত? দেশের প্রত্যেকটা মানুষ চেয়েছিল। আপনি কি করলেন? সেটা পলিটিক্যালি ডাইভার্ট করলেন। আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লয়ারকে আপনি এনে বসাই দিলেন। একই সাথে উনি একই কোর্টে বাদীর আইনজীবী, একই সাথে উনি আমার মনে হয় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, that is a- সামনেও হবে। that is a- আমি that রিপন is ভাই a- আপনার that is a- কথাতে আবার একটু আসতে চাই। দ্যাট ইজ এ টেকনিক্যাল ইস্যু, বাট আমি বলতেছি যে আইডেন্টিক্যালি এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে ক্ষমতাকে ধরে রাখার জন্য হয়েছে, লুটতন্ত্র চালিয়ে রাখার জন্য, বাংলাদেশে অবাধে লুটতন্ত্র চালিয়ে রাখার জন্য, বাংলাদেশে অবাধে বিনা ভোটে সরকার যাতে কন্টিনিউয়াসলি ক্ষমতা থাকতে পারে, আমি যাকে ইচ্ছা তাকে ভিসি বানাবো, যাকে ইচ্ছা তাকে রিপন ভাই, বিচারপতি আমরা বানাবো, যেসব এই দিন যে একটা দেখেছি অরাজক সেসব দিন অবস্থা, যেন আর দেখা না লাগে, সেই জন্যই তো ওটা আসলে এগুলো এত হ্যাঁ, মানে এটা- আলোচনা, এত প্রচেষ্টা চালাচ্ছি। না, এত আলোচনা আমি নাই একটু আপনার কথাতে আসতে চাই, রিপন ভাই। এটার জন্য এত আলোচনা নাই, এটার জন্য এত ত্যাগ, অবশ্যই এটার জন্য মানুষের লড়াই, অবশ্যই। এটার জন্য আপনাদের আলোচনায় কিছু হয় না, না, আমরা আমার সকলেই আলোচনায় এই কিছু হয় না। লড়াইয়ে আমরা প্রত্যেকেই অংশীজন। আপনারা কেউ অংশীজন না, আপনারা সব কিভাবে এই যে চ্যানেলগুলোতে আমাদের কিভাবে কথা বলতে হয়েছে, কিভাবে কথা থামাইতে হয়েছে, আপনার মোটেই অংশীজন না। এই দেশের মোস্ট অফ দ্য মিডিয়াস কি নর্দন কুর্দন করছে, এটা কি বাংলাদেশের মানুষ জানে না? রিপন ভাই, বাংলাদেশের বাস্তবতা, মিডিয়া কিভাবে কাজ করেছে, কি করছে, আপনারা যেমন দেখছেন, দর্শকরাও দেখছেন, আমরা কাজ করছি, আমরা নিজেরাও বুঝতে পারছি। ডোন্ট ক্লেম অংশীজন। বলেন যে আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে ছিলাম, এটা তো আজকে পত্রিকা সম্পাদকরা স্বীকার করে, আপনারা স্বীকার করেন। আশা রাখি তারা যে বলতেন সকল যে আমরা পারতাম না, অন্তত পারি যে নাই। সকল সীমাবদ্ধতা আপনি দেখেছেন, অংশীজন বলেন কেন ভাই? নো নো, পরবর্তীতে ডোন্ট সে, সেই সকল সীমাবদ্ধতা থাকবে না। অংশীজন প্লিজ। আলোচনাটা একটু সামনে আগাই। একেবারে অংশীজন বলবেন আচ্ছা, না। ঠিক আছে, রিপন ভাই, একেবারে সামনে আগাই। বলেন স্বৈরাচারের সহযোগী ছিলাম না, স্বৈরাচারের হইতে বাধ্য সহযোগী, হইছি। স্বৈরাচারের সহযোগী আমরা হইতে বাধ্য ছিলাম কি ছিলাম না, সেই ভার আপনি অবশ্যই সেটা জাজমেন্ট আপনি দিতেই পারেন, দর্শকরাও দেবেন। হতে আমি অন্তত ওই আশাটা রাখি। মিডিয়া বাধ্য হইছে। ঠিক আছে, বাস্তব কথা হচ্ছে সামনের এই পরবর্তীতে যখন আবারও হাওয়া বদল হবে, আমি- সেই হাওয়াতে আমি- আমরা আরো বেশি লোক, উঠবো, আমি সেই ওই- আশা রাখি। আপনি গতকালকে রিপন ভাই, গতকাল সেমিনারের আপনার কথা বললেন তো, বক্তব্যে আসতে চাই। জি, আপনি গতকালকে সেমিনারে আমি অনেকগুলো কথা বলেছি। জি, জি। গতকাল সেমিনারে আমি একটা কথা বলেছি, যেটা জি। এটা বিএসএস শুধু কোট করেছে দেখলাম, আর বাদ বাকি খুব সস্তা মানে কার্ড বানিয়েছে। আমি সেখানে বলেছিলাম যে শেখ হাসিনা বিচার বিভাগ থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে, এমনকি মাস্টারদের মধ্যে, মাস্টার বলতে প্রাইমারি স্কুল তো আছেই, ওই বিশ্ববিদ্যালয় ওখানে একটু সুযোগ সুবিধা, একটু প্রাধ্যক্ষ হওয়া, একটু এইটা ওইটা হওয়া, এইসব নানান, হ্যাঁ, আরে ভিসি তো অনেক বড় হওয়া, ছোটখাটো হওয়ার জন্য কিভাবে যে জিব্বাটা লক করতো, মানে সম্পূর্ণ চরিত্র হারিয়ে যা করেছে। আরে আমরা তো মানে ফজলুল হালিম চৌধুরীর মতো ভিসি পেয়েছি আমাদের জীবনে, আমরা পেয়েছি, আমরা তো দেখেছি। তারপরে এর পরে যা হয়েছে, সোজা কথা, হ্যাঁ, এই মাস্টাররা যে আপনার কি বলে স্টক এক্সচেঞ্জে বসা, নানান নামে রুবাইট কি জন্য শিবলি, এরা যা করেছে, যেগুলো জঘন্য, মানে জঘন্য ঘটনাগুলো ঘটেছে। আমি বলছি একটা কারণটা ছিল একটা ভয়ের সংস্কৃতি, এমনভাবে শেখ হাসিনা সরকার ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল যে শেখ হাসিনা লাইফ লং থাকবে, শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এবং আমরা আছি তো দিল্লি আছে, তো ওবায়দুল কাদের পাবলিকলি বুঝাই দিত, খবরদার আমার পিছনে কিন্তু দিল্লি আছে মানে বুঝো তো, বেশি তেরিবিরি করবো দিল্লি মার্চ করবে, আমরা আছি দিল্লি আছে আমরা আছি, মানে দিল্লি আমার পিছনে থাকলে কোনো বেটা তোমরা কিছু করো, জনগণ তোমরা কিচ্ছু না। আমরা মনে করতাম যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। এই কথাটা আমি গতকালকে বলেছি সেমিনারে, যে ইট ইজ দ্য পিপল হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, তারা নামিয়ে দিয়েছে।
সবাই নিজেদের কর্তব্য জ্ঞান মনে করেছে যে আর চলতে পারে না, আর চলা উচিত না, এটাকে এখন নামাইতে সবাই মিলে। ওই যে রিয়া গুপ্তার আন্দোলনে অংশ নেয়নি, বাট সে ওদের ভিকটিম, মানে রিয়া গুপের মতো অসংখ্য শিশুরা পর্যন্ত তারা ভিকটিম হয়েছে। আমি যে কথাটা বলেছি যে আমার কথাটার মধ্যে ভেতর প্রায় প্রত্যেকটি পত্রিকায় নিউজটা এনেছে, লিখেছে ইউনুস গভর্নমেন্ট 1 2। আমি উদাহরণ দিয়েছি, যেমন বাহুবলী সিনেমা 1 2, মানে একটা সিনেমা যখন অনেক জনপ্রিয় হয় তখন কি করতো তারা করে, সেটা হচ্ছে সিকুয়াল করে, বাহুবলী 1, বাহুবলী 2, বাহুবলী 3। বাট আমি কিন্তু সিনেমাটা দেখি নাই, ওই মানে মিডিয়া টিডিয়া আলোচনার কারণে ওই হাইপে নামটা বাংলাদেশেই তো আছে, আপনাদের সময় আছে তো, আমি দেখি নাই। রূপবান টুব্বান আছে তো আমাদের সময় যখন আমার কিশোর বয়সে, যে আমি প্রফেসর সাইফুল সাথে তাহলে আলাপ কি করছিলাম, রিপন ভাই, শোনেন, মানে- শেষ করে দিচ্ছি, তখন পাকিস্তান আমলে যখন আমাদের কিশোর বয়স, তখন রূপবান নামে একটা সিনেমা হতো। তো সুজাতা বা কি চন্দনা টাইপের কেউ নায়িকা টাইকা থাকতো। তো যখন রূপবান খুব হিট, ওই রূপবানটা কি করলো যে আবার বনবাসে রূপবান, মানে রূপবান আবার বনবাসে পাঠাই দিছে প্রযোজক বা কাহিনীকার। তারপর এটাও হিট, বলে রহিম বাদশা রূপবান, রহিম তো বড় হয়ে গেছে, তাই না? রহিম মানে বিয়েটা কাহিনীটা এরকম। ইউনুস সরকারও তো হিট, তাহলে কি হিট চলবে? ইয়েস, ইউনুস সরকার, হ্যাঁ ইউনুস সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনুস, আই হ্যাভ এভরি রিগার্ড ফর হিম। মানে আমাদের পুরো জাতিরই আছে, কিন্তু উনি আমাদের আকাঙ্ক্ষার কারণে তো উনি দায়িত্ব নিয়েছেন। তাহলে যে বলছেন যে দু একটা সরকার হ্যাঁ, দেখা যেতে পারে, ইউনুস গভর্নমেন্ট, এটা তো আপনার বুঝতে হবে। আমি জানি না, আপনি নিশ্চয়ই সাংবাদিকতার ছাত্র, প্রবাবলি আমি ধরে নিচ্ছি। তাই যদি ইউনুস গভর্নমেন্ট 1 and ইউনুস গভর্নমেন্ট 2 মিনস ইউনুস সাহেবের নেতৃত্বে তার কম্পোজিশনের মধ্যে পাত্রপাত্রী বদলাবে। যেমন ওই বাহুবলীর পাত্র না, মানে মূল স্টার থাকে, কখনো নায়িকা বদলায়, কখনো নায়িকা মায়ের চরিত্র অভিনয় করে। ইউনুস গভর্নমেন্ট 1 2 মিনস ইউনুস গভর্নমেন্ট, তার আন্ডারে সে অ্যাবাউট আসিফ মাহমুদ থাকবে না, হয়তো আসিফ নজরুল থাকবে না, অথবা খোরশেদ থাকবে না, আপনি যখন এটা বলছেন একই আলোচনায় আপনি আবার এই কথাও বলছেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই, লোভের কারণে 24-এর অর্জন ব্যর্থ হওয়ার পথে। আসলে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ বা কি হবে, সেই বিশ্লেষণে আমি আবারও ফিরবো। আমি এখনই আমি একটা বিরতি দিয়ে আপনার কাছেই ফিরবো। আমি কালকে প্রায় আধ ঘন্টার মতো নানা বিষয়ে কথা বলেছি। এর মধ্যে মুক্তিযুদ্ধের পরবর্তী, মানে কেন আমাদের, মানে অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো বারবার কেন ঝরে যায়, কেন আমরা মানে সাকসেস হই না। মানুষ তো অনেক, আমাদের মুক্তিযুদ্ধের পরে কি একটা আকাঙ্ক্ষা ছিল না আমাদের দেশের মানুষের, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে? সেটা কি আমরা পরবর্তীতে পাইনি? একইভাবে বিভিন্ন ঘটনার বর্ণনা করতে করতে আমি লাস্ট 24 পর্যন্ত আসছি। এমনকি 24-এতে এত মানুষের মানে আত্মত্যাগ, এত মানুষের মানে কষ্ট, পার্টিসিপেশন, এখানে একটা আকাঙ্ক্ষা, বিশাল একটা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। আমি ওটাই বলতে চেয়েছি যে এই আকাঙ্ক্ষাটাও কিন্তু এই প্রত্যাশা, আকাঙ্ক্ষার জায়গাটাও কিন্তু আমরা হারতে যাচ্ছি। এটাও কি ঝরে যাবে কিনা, শুধুই মাত্র কিছু মানুষের লোভের কারণে কিনা? আই রেজ দ্য কোশ্চেন যে কিছু মানুষ লোভ, মানে ফিনান্সিয়াল গেইন। আমাদের দেশের মানুষ যারা একসময় বেনসন, মানে কিছু মানুষের লোভ বলতে কাদেরকে বোঝাচ্ছেন? মানে এটা কি, ওয়েল, এটা তো আসতে গেলে সেই তোফায়েল আহমদ শুরু করতে হবে। এখন আমি বুঝতে পেরেছি। না আমি আপনার বক্তব্য পরিষ্কার। আমি যদি বলি যে মানে কারা, যারা 69 70 71 72 যাদের রোল ছিল, তারা যদি রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা না করতো, সোজা কথা, তাহলে কি 24-এর সাথে যারা সম্পৃক্ত তারাও রাতারাতি অনেকে চেষ্টা করছেন তেমনটি? আমি ধরে নিতে পারি। আপনি ধরে নেবেন না, এটা ধারাবাহিকভাবে আমাদের, আপনার ধরে নেওয়ার কোনো কারণ নেই। আমাদের শ্রেণী চরিত্রটাই হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা খুব মোরালি হাই থাকতে পারি না। খুব সোজা কথা। আমি তো ছাত্র রাজনীতি করেছি আমার সময়, নাকি? আমি তো আমার সময় ছাত্র রাজনীতি করেছি। বাংলাদেশে কোনো ব্যবসায়ী বলতে পারবে আমি তো একটা পার্টির প্রধান ছিলাম, ছাত্র বিএনপির মতো ছাত্র। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, আমি তো বিএনপির ছাত্র সংগঠনের প্রধান ছিলাম, অবশ্যই, এবং পুরো একটা দশক ধরে। আমার বিরুদ্ধে তো কেউ বলতে পারবে না যে আমি কোনো ব্যবসায়ীর কাছে আজ পর্যন্ত কোনদিন হাত পেতেছি। আপনার বিরুদ্ধে বলতে পারবে না কেন? আজকে অনেকের বিরুদ্ধে বলতে পারছে। এখন একটা ভাড়া বাড়িতেই বসবাস করি, এবং এটি আমি খুব গর্ববোধ করি। কিন্তু কথা হচ্ছে যে আমি এটি বলতে চাই, মানুষ যখন লোভটা সম্বরণ করতে না পারে, তার নৈতিকতা যদি ব্যাপারটা যদি আফোর্ড না করে, তখন হয় কি সে করে, মানে মিসলিডেড হয়, তখন সে পিছিয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে এত ভালো বলেন, আপনাকে থামানোটাও আসলে অনেক কষ্টকর। অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো, কথাটা বলতে চেয়েছি। এক আর 2 নম্বর, আমি যেটা ইউনুস গভর্নমেন্ট 1 and 2 যেটা বলছি, এটা নিয়ে ব্যাপক, মানে অনেকে কাটফাট বানিয়ে এটা মিসলিড করেছে। আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস, তার নির্বাচনী রোড ম্যাপ, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন 26-এর যে রোড ম্যাপ, এটা বাস্তবায়ন করার জন্য যেটা আমার সাজেশন ছিল, বলেছি যে সেটা হচ্ছে যে
ওনার অ্যাডভাইজারি কাউন্সিলকে স্ট্রেনদেন করতে হবে। মানে আমি বলেছি যে দৃঢ় না মানে তারা খুব ফার্ম না, এটা আরো ক্যাপাবল লোকজন লাগে এই গোলটা পৌঁছতে হলে। এই জায়গাটা, এই রোড ম্যাপটা অনেক কঠিন। অসংখ্য এটা ধন্যবাদ। বাস্তবায়ন করার জন্য আমরা অ্যাডভাইজারি কাউন্সিল, আমি আশা করব বা প্রত্যাশা করতে পারি যে গভর্নমেন্ট সে প্রত্যাশা আমাদেরও থাকবে যে সামনে লোকজন বাড়াবেন, অন্তত অথবা আরো বাদ যে দেবেন, কয়টা দিন বদলাবেন, আছে তার পরিবর্তন আগে করবেন, করে যতটুকু ইনশাআল্লাহ সীমাবদ্ধতা আছে সেটা কাটিয়ে উঠতে পারবো। roadmap ডক্টর বাস্তবায়ন সাইফুল করতে আলম সক্ষম চৌধুরী, হবো। আপনার কাছে আসতে চাই। আসাদুজ্জামান রিপন যেমনটি বলছিলেন যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যেই আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা শুনছিলাম নয়া বন্দোবস্ত, সেটা আসলে কি হাতছাড়া হতে চলেছে নাকি হাতছাড়া হয়েছে, কি অবস্থা? ছিল কবে, আমার প্রশ্ন সেটা। না, বন্দোবস্তটা ছিল কবে, এটা একটা টার্ম। আপনি দেখেন জুলাই সনদের কথা বলছে, জুলাই সনদ নিয়ে নাটকটা কেন করলো? এই যে বাস্তবায়ন পদ্ধতি কি হবে, শেষ পর্যন্ত যে লাউ সে কদু হয়ে যাচ্ছে, সবগুলো এক এক করে ইস্যু করে তারপরে আপনি দেখেন এই সরকারের প্রথম থেকে বলে আসতেছি আমরা যে এই সরকারের প্রথম কাজ হচ্ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার। আপনি আজকে যেই সংশোধনীটা আনলেন সেটা তো আপনি আপার কোর্টের ক্ষমতা নিজে খর্ব করলেন। পৃথিবীর কোথাও শুনছেন যে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ওনাকে শাস্তি দেওয়া হয়? মানে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চার্জশিট দিবে, তাহলে কে বিচারক? কে প্রসিকিউশন? বিচারক তো কোর্ট না, তাহলে বিচারক দরকারটা কি? আপনি কোথাও শুনেছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, ধরে নিলাম 100 জনের বিরুদ্ধে আসলো, তার মধ্যে একজন নিরাপরাধ ব্যক্তি সে সরকারি চাকরিতে জয়েন করতে পারলো না, পরে প্রমাণ হলো সে নিরাপরাধ ছিল, তাহলে এটা রেমেডি কে দিবে? আপনি স্পেসিফিকলি বলেন কি কোনটা বলতে চাচ্ছেন? এটা হচ্ছে আজকে যে সংশোধনী এনেছে সেটা হচ্ছে কারো বিরুদ্ধে যদি চার্জশিট দেওয়া হয়, অর্থাৎ অভিযুক্ত হয়, অভিযোগ প্রমাণ না, দণ্ডপ্রাপ্ত না, অভিযুক্ত হয়, সে আর সরকারি আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হলে। আপনি তো শিক্ষকতা করেন, আমি আপনাকে একটু অনুরোধ করব যদি কিছু মনে না করেন, তাই না? তো আমি তো, আমার চেয়ে আপনার স্মৃতিটা একটু বেশি জলজলে থাকা উচিত, মানে বিকজ অফ স্ট্রেংথ অফ ব্রেইন, আমার বয়সের কারণে হয়তো আমার ব্রেনটা একটু বোধহয় হটেই স্বাভাবিক হয়তো। আপনি কি জানেন যে ইন্ডিয়াতে মানে ভারতে আমাদের দেশে তো আপনি অপরাধ করবেন, শাস্তিপ্রাপ্ত হবেন, আপিলে নিষ্পত্তি হবে, মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়া পর্যন্ত আপনাকে চোর বলা যাবে না। তা উচিত সারা ওয়ার্ল্ডে, রাইট, সারা ওয়ার্ল্ডে না, সারা ওয়ার্ল্ডে না, আমি বলছি সারা ওয়ার্ল্ডে ফৌজদারি বিচার ব্যবস্থা থাম্ব রুল হচ্ছে আপনাকে অভিযোগ 100% অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাকে অভিযুক্ত বলা যাবে না, কাউকে অপরাধী বলা যাবে না, অভিযুক্ত বলা যাবে। কিন্তু ইন্ডিয়াতে ইভেন ইন এ প্রাইমারি কোর্ট যদি আপনি কনভিক্ট হয়ে যান ওয়ান্স, হ্যাঁ, কিন্তু আমি চার্জশিট না, কনভিক্ট, চার্জ ফ্রেম না। লুক, আর আমাদের দেশে চূড়ান্ত আপিলেট এবং মানে তারপর রিভিউ না হওয়া পর্যন্ত আপনি হুজুর। কিন্তু পৃথিবীর একটা দেশ দেখান যেখানে শুধু চার্জশিট দিলে হবে, চার্জ ফ্রেম হইতে হবে না। সাইফুল আলম চৌধুরী, যে প্রবিধানটার কথা বলা হচ্ছে এটা কি মানে সংবিধানের স্পিরিটের সাথে অন্তত বিদ্যমান? আপনি তো আপার কোর্টের ক্ষমতা খর্ব করছেন, ইভেন আপনি ওই কোর্টের বিচারকের ক্ষমতা খর্ব করছেন। আচ্ছা, এটা কি নতুন? আপনি কি মনে করছেন যে আপনি তো ভিকটিম হন নাই, জেলে গেছেন? ভিকটিম হওয়ার দরকার নেই, জেলে গেছেন। নতুন না পুরাতন সেটা বলছেন, আমি বলছি নতুন বন্দোবস্ত বলেছেন। আমার কথা বলছেন, নতুন বন্দোবস্ত বাংলাদেশে চালু হয়নি। দ্যাট ইজ সেটাই আমি বুঝানোর জন্য বলছিলাম। দ্যাট ইজ অ্যান অ্যাসপিরেশন, একটা আকাঙ্ক্ষা, ছেলেরা এখন বুঝায় বলেনি। আচ্ছা, তো আমি খুব মনোযোগ দিয়ে অপেক্ষা করছি যে এই নতুন বন্দোবস্তটা কি, এটা আমি বুঝতে চাচ্ছি। মানে তাদের প্রত্যেকের তো একটা আলাদা ন্যারেটিভ থাকবে। আচ্ছা, আমি যেটা বলি, আমি যখন জেলে, আমরা তো রাজনীতি বারবারই জেলে যাই, তো ভেরি ইন্টারেস্টিং, এটা নিয়ে একটা রিড করার চিন্তা ভাবনা করতেছি গত কয়েকদিন ধরে। আচ্ছা, সেটা হচ্ছে আমি যখন আমার বিরুদ্ধে একটা চার্জ আনলো, মানে অভিযোগ আনলো, আনার পরে আমাকে মানে বলা হলো যে আমি মানে করবো, মানে জামিনে যাব বা একটা আদালতে যাব। তা আদালতে আমি যদি নিচের আদালতে যাই, কথাটা খেয়াল করব, নিচের আদালতে যাই তাহলে আমাকে এত মাপ নাই, মানে আমাকে জেলখানার অবধারিত। তো আমি কি করলাম, মানে আমরা প্র্যাকটিস আমরা আগাম বলে কোনো শব্দ নেই, ওরা বলে না যে এই অ্যাডভান্স বেল বলে না, আমি জামিন নিতে গেলাম হাইকোর্টে। জামিনের ভাষার মধ্যে লেখা থাকে যে এত দিনের জন্য তারা একটা ফ্রেম করে দেয়, 6 উইকস 8 উইকস এরকম বলে দেওয়ার পরে বলে দেয় নিম্ন আদালতে মানে সারেন্ডার করার জন্য বলে। তার মানে ওই কয়দিন আমি মোটামুটি নিরাপদে থাকলাম বটে। যখনই আমি নিম্ন আদালতে ওই টাইম ফ্রেমের মধ্যে যখন যাই,
যার পর অতপর আমাকে কি করে সেন্ট টু জেল, মানে অর্থাৎ জেলে পাঠাই দিল। ভেরি ইন্টারেস্টিং এই জায়গাটা পয়েন্ট। যখন আমি জেলে চলে গেলাম, জেলে যাওয়ার পর তখন আমি কি করলাম, আমি আবারও কিন্তু হাইকোর্টে গেলাম ওই মামলার ওই কাগজ দিয়েই, আমার উচ্চ আদালত বেল দিয়ে দিল, আমি সেই বেলে এখনো আছি। আমার বক্তব্য হচ্ছে তার মানে আমাকে জামিন নিতে হলো দুইবার। প্রথম একবার হাইকোর্টে গেলাম, হাইকোর্টের এখতিয়ার আছে আমাকে জামিন দেওয়ার, ঠিক আছে। হাইকোর্ট জামিন দেওয়ার পরে না না এই বিষয়ে আমার অধস্তন আদালতে গেলাম, অধস্তন আদালত আজকের সংশোধনটা আপনি মনে একটু মানে আমারও মনে হয় সেটা নিয়ে অধস্তন আদালত আবার উচ্চ আদালতের সেন্টিমেন্টকে না আজকে সংশোধনীতে বলা হচ্ছে যে কারো বিরুদ্ধে যদি চার্জশিটটা জমা পড়ে মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী আইসিটি আদালতে, তারপর থেকে সে ইলেকশন করতে পারবে না, তারপর থেকে সে সরকারি চাকরি পাবে না, তারপর থেকে ব্লাবলা। তা আমার কথা হচ্ছে এইখানে মনে করেন 100 জনের মধ্যে 99 জনই অপরাধী প্রমাণ হলো, একজনের বিরুদ্ধে প্রমাণ হলো না। এই যে একজন নিরপরাধ ব্যক্তিকে আপনি আগেই শাস্তি দিয়ে দিলেন, এটা তো ফৌজদারি বিচার ব্যবস্থার মানে প্রিন্সিপালের লঙ্ঘন। আমার মনে হয় এই বিষয়ে আমরা আলোচনা আবারও আগিয়ে নিয়ে যাব। মানবতা বিরোধী অপরাধ আর ফৌজদারি অপরাধ কিন্তু এক জিনিস না। সবাই যে মানবতা বিরোধী অপরাধ করছে আপনি তো আপনাকে তো প্রমাণ করতে হবে। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা বা সমর্থনে দেশে মবক্রেসি চলছে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এই বিষয়ে আপনার মতামত জানতে চাবো। একটু যোগ করে রাখি, আজ আপনি জানেন যে শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল হাসান পান্নার জামিন শুনানিতে এজলাসে বিচারকের সামনে মারধরের শিকার হয়েছেন একজন সাংবাদিক। আপনি গণযোগাযোগ সাংবাদিকতার শিক্ষক, কিভাবে বিশ্লেষণ করবেন খুব সংক্ষেপে? দেখেন, এটা নতুন কিছু না। এটা 5ই আগস্টে, গত বছরের 5ই আগস্টের পথে আদালত পাড়ায় প্রচুর ডিম মারমারিচ। এবং আপনি মরণ করে দেখেন, কয়েক মাস আগে হাইকোর্টে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। সেই ঘটনায় বার কাউন্সিল একজনের লাইসেন্স করেছে, প্রধান বিচারপতি কোনো ব্যবস্থা নিয়েছেন? উনি দেখেছেন, কথা বলেছেন। তো আপনি একটা মবক্রেসিকে বাড়তে দিবেন, এটা ভাইরাসের মতো আরেকটা বাড়বে। ফলে প্রথম দিন থেকে আমরা দেখেছি যারা মব করে তারা যদি সরকার পক্ষের হয়, মানে অনেকে বলে যে কিংস পার্টি, ঠিক আছে। সো সরকার পক্ষের হলে তাদেরকে যমুনার সামনে গেলে তাদেরকে খাওয়ানো হয় মিষ্টি। আর যারা সরকারের পক্ষের না বা সরকার চায় না, যেমন বুয়েটের স্টুডেন্টরা ধর্ষণ বিরোধী আন্দোলন, তাদেরকে কেউ মুখ চেপে ধরে অথবা নীল পানি মারে। তো ফলে এই মবক্রেসি আমি বুঝতেছি যে আমার কোনো পানিশমেন্ট হবে না, তখন আমি মব হই। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আসাদুজ্জামান রিপন, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, বিএনপি এই মবের ব্যাপারে বিএনপির দলীয় অবস্থান কি? তথাকথিত ছাত্র জনতার নাম করে মব করা হচ্ছে, এর মধ্যে বিএনপির কোনো অনুসারী বা সমর্থক আছে কিনা? এক নম্বর হচ্ছে যে সার্টেনলি আমরা এটা এই অ্যাটিটিউড অ্যাপ্রোচ এটাকে একেবারেই সমর্থন করি না। আপনাকে একটু পেছনে যেতে হবে। মানে মনে হচ্ছে যেন আপনারা সবাই মানে বাংলাদেশে নতুন এসছেন, 5ই আগস্টের পরে আসছেন। এর আগে বাংলাদেশের অবস্থান যেতে পারছি না। আচ্ছা, আমাদের আপনারা যে কমিউনিটির লোকে আমার দেশ বলে একটা পত্রিকা আছে, বড় পত্রিকা, তার সম্পাদক মাহমুদুর রহমান, তার রক্তাক্ত ছবিটা মনে আছে? উনি বিভিন্ন কোর্টে যেতেন, কোর্টে গেলে উনি কিভাবে আপনার আওয়ামী লীগের সমর্থকদের হামলার শিকার হতেন, প্রচণ্ড হামলার শিকার হতেন, ডিম না রক্তাক্ত করে বিচার প্রার্থীকে মাথা ফাটিয়ে দিত, মানে অলিউল্লাহ নোমান রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। এরকম অসংখ্য লোকদের অবস্থা খুবই কাহিল ছিল। আমাদের দলের এরকম অনেক নেতা মামলা হতো, বিভিন্ন জেলায় জেলায় মানহানির মামলা করতো। অ্যাপিয়ার করতে গেলে আমরা ওই মবক্রেসির মানে পাল্লায় পড়তাম। আমার কাছে মনে হচ্ছিল যে হঠাৎ করে কিছু লোকজন এই যে কথাগুলো তুলে নিয়ে আসেন। অফকোর্স আই ডোন্ট সাপোর্ট, এটা কোনো এই সমাজে গণতন্ত্রটা যায় না, কিন্তু আমার কথা আওয়ামী লীগ আমলের যে জিনিসগুলো চলছিল সেটা ধারাবাহিকতা স্টপ হওয়া উচিত। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান রিপন আপনাকে, ধন্যবাদ ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আগামী আয়োজনে আবারও দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।